আজ থেকে মোটামুটি ২ মাস আগে জুলাইয়ের ১৬ তারিখে সারা দেশে একটি থমথমে অবস্থা বিরাজ করছিল। কি হচ্ছে গোপালগঞ্জে? আমরা অনেক কিছু জানতে পারছিলাম না, কারণ সেখানে মিডিয়া ব্ল্যাক আউট ছিল। আমরা দেখেছিলাম যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সে ধরনের প্রস্তুতি নিয়ে সেখানে সেনাবাহিনী গিয়েছিল। এক শিশু উপদেষ্টা কন্ট্রোল রুমে বসে সেই ঘটনা দেখছিল এবং নির্দেশ দিচ্ছিল। আশেপাশের থানাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। আমরা দেখেছিলাম গোপালগঞ্জে একটি মানবতা বিরোধী অপরাধ সেদিন ঘটেছিল। ৫ জন সাধারণ মানুষ মারা গিয়েছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে বাড়িঘর ছাড়া হয়েছিলেন। তাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। রেহাই পাননি তাদের পরিবারের সদস্যরাও। আমরা দেখেছি মিডিয়া ছিল চুপ, সুশীল সমাজ ছিল চুপ, বাম দলগুলো ছিল চুপ। আমরা দেখেছিলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এবং ইউনূসের সমর্থনে পুলিশ ও ইউনূসের পেটোয়া বাহিনী সেখানে যে মানবতা বিরোধী অপরাধ করছিল তা ঢাকতে গোপালগঞ্জের মৃতদের কোনো ধরনের পোস্টমর্টেম ছাড়াই তাড়াহুড়ো করে কবর দেওয়া হয়েছিল। আহত এবং গুলিবিদ্ধ হয়ে যারা হাসপাতালে গিয়েছিলেন তাদের চিকিৎসা দিতে অসম্মতি জানানো হয়েছিল, কিংবা চিকিৎসা শেষ হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতালে গিয়েছিল, সেখানে হামলা চালিয়েছিল তাদের সেখান থেকে গ্রেফতার করার উদ্দেশ্যে। অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্র এবং ডাক্তারদেরও তারা ব্যবহার করছিল তাদের সেই পাপ ঢাকতে। আপনারা আমি যে কথাগুলো বলছি একটু লক্ষ্য করবেন, একটু মাথায় রাখবেন, আমি প্রত্যেকটাতে আবার ফেরত আসবো। আমরা দেখেছিলাম গোপালগঞ্জের ক্ষেত্রে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং সেই ধারা জারি থাকে বহুদিন। জোর করে সরকারে বসে থাকা লোকজন এই সকল কিছুর দায় চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। বলেছিল তারা নাকি শিশুদলকে আক্রমণ করেছিল প্রথমে। নামকাওয়াস্তে এক কমিটি গঠন করা হয়েছিল যারা কিনা সরকারের চাওয়া পাওয়া অনুযায়ী গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর দোষ চাপিয়ে দিয়েছিল। আজ ঠিক ২ মাস পরে ২৩ সেপ্টেম্বরে খাগড়াছড়িতে আমরা একই ঘটনা দেখতে পেয়েছি। রাষ্ট্রীয় মদদে খাগড়াছড়ির জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে আর্মি ও আইন শৃঙ্খলা বাহিনী। একজন মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে যখন অবরোধের ডাক দেওয়া হয় তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটে। খাগড়াছড়িতে আর্মি ও পুলিশের গুলিতে সরকারি খবর অনুযায়ী নিহত হয় ৩ জন, তবে বিভিন্ন সোর্স বলে এই মৃত্যুর সংখ্যা ১০ জনেরও বেশি। যদিও সেনাবাহিনীর ১৩ জনের মতো সদস্য আহত হয়, তবে পাহাড়িদের প্রায় ৬০ জনেরও বেশি আহত হয়, যাদের মধ্যে অনেকেই ছিলেন গুলিবিদ্ধ। অনেক আহতকে হাসপাতালে নেওয়া হয়নি বা নেওয়া যাওয়া যায়নি। গুইমারা ও দীঘিনালা উপজেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করা হয়। পাহাড়িদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো ডাউন করা হয় যেন নির্যাতনের তথ্য বাইরে না আসে। আমরা জেনেছি চট্টগ্রাম থেকে অতিরিক্ত সেনা সদস্য খাগড়াছড়িতে আনা হয় যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলার সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার, বিজিবি কমান্ডো, ভিসি এবং এসপিদের নির্দেশ দেওয়া হয়। গুইমারা উপজেলার সকল সিভিল সরকারি কর্মচারীদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়। মারমা কিশোরীর ফরেন্সিক রিপোর্ট অতি দ্রুত চলে যায় মিডিয়ার হাতে, সাধারণ জনগণের হাতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং যেখানে বলা হয় ধর্ষণের কোনো এই ফরেন্সিক রিপোর্টে বলা হয় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মেয়েটি দ্রুত হাসপাতাল ত্যাগ করে। কিশোরীর বাবা বলেন প্রতিবেদনটি পুলিশের কাছে যাওয়ার আগে কিভাবে লোকজনের হাতে ছড়িয়ে পড়ল এটা নিয়ে আমি অত্যন্ত আতঙ্কিত। তিনি বলেন ছবি সহ প্রতিবেদন প্রকাশ করে দেওয়ার মানে হলো আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া। দেখুন, এই ফরেন্সিক রিপোর্ট প্রকাশ করার মাধ্যমে এই সরকার কি করলো? তারা প্রথম শ্রেণীর একটি অপরাধ করলো। একজন মানুষের মেডিকেল রিপোর্ট তার প্রাইভেট প্রপার্টি, তার ব্যক্তিগত ইস্যু, তার প্রাইভেট ইস্যু।
এটি কোনোভাবেই এভাবে প্রকাশ করা যায় না, কেউই প্রকাশ করতে পারে না, কোনো দেশেই না। উন্নত দেশের কথা তো আমি বাদই দিলাম, এসব ক্ষেত্রে কেস থেকে শুরু করে ক্ষমতাচ্যুতি হতে পারে যে কোনো বড় পজিশনের। তো এখানে সরকারি লোকজন থেকে এখনো কোনো উত্তর দেওয়া হয়নি এই রিপোর্ট কিভাবে জনগণের হাতে গেল। পুলিশের হাতে যাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে জনগণের হাতে চলে গেল, মিডিয়ার হাতে চলে গেল। তাদের কাছ থেকে এখনো, এই সরকারের কাছ থেকে সে ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন আসেনি, তারা কোনো ক্ষমা প্রার্থনা করেনি। এবং তারা এটা নিয়ে একটা কথাও বলেনি, অ্যাজ ইউজুয়াল। আমি শুধু আপনাদের বলতে চাই, এটি আন্তর্জাতিকভাবে এক সিরিয়াস ক্রাইম, এক সিরিয়াস অপরাধ। এটা আপনাদের আমাদের সকলের জানা দরকার। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে কি হলো, এই কিশোরীর সাথে হয়ে যাওয়া অপরাধ নিয়ে মিডিয়া কনফিউশন তৈরি করলো, ভিকটিম ব্লেমিং এর জায়গাটা তৈরি করলো, তাই না? এভাবেই কিন্তু ধর্ষকের পক্ষে ন্যারেটিভ তৈরি হয়। দেখুন তার প্রমাণ। এই যে হান্নান মাসুদ বলে একজন আছেন, তাই না, এনসিপির নেতা, সে বলে যে ধর্ষণের ঘটনাটা যে শুধুমাত্র মিথ্যা তাই নয়, এটা নাকি ইন্ডিয়ার মদদে একটা উস্কানি, মানে ভাবা যায়। শুধু তাই নয়, এই ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে গিয়ে তারা স্বাস্থ্য কেন্দ্র এবং ডাক্তারদের ব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, প্রভাব খাটিয়েছে। ওই যে একটু আগে আপনাদের গোপালগঞ্জের কথা বললাম, তখনও কিন্তু তারা পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে, তাড়াতাড়ি লাশ জমা দেওয়া নিয়ে, হাসপাতালে চিকিৎসা না দিতে যে এরকম করে, তখনও হাসপাতালকে, ডাক্তারদেরকে তারা ম্যানিপুলেট করেছে, তাদের ক্ষমতা দেখিয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির রমেশু বাজারে মারমাদের 30টির মতো দোকান পুড়িয়ে দেওয়া হয় এবং অনেকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। খাগড়াছড়ি সদরে 80টির মতো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়। এছাড়া গুইমারা উপজেলায় বাঙালি ও পাহাড়িদের বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সেখানে সরকার 144 ধারা জারি করে। এখন দেখুন, এবারও মিডিয়া ছিল চুপ, সুশীল সমাজ চুপ, বাম দলগুলো চুপ, সবাই চুপ। হ্যাঁ, সরকারে বসে থাকা মানুষগুলো এখানে খুঁজে পেয়েছিল আওয়ামী লীগের ইন্ধন এবং ভারতের উস্কানি। গোপালগঞ্জ এবং খাগড়াছড়ি এই দুটো ঘটনা যদি আমরা একটু চিন্তা করি, আমার অন্তত একটা প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকারের হাতের বাইরে চলে গিয়েছিল এই সময়গুলোতে, এই জায়গাগুলোতে, নাকি ইচ্ছা করে পরিস্থিতিকে সংঘাতময় করে তোলা হয়েছিল? এই অত্যন্ত জরুরি প্রশ্নগুলো আমাদের খোঁজা উচিত, কেননা আমরা দু জায়গাতেই দেখেছি, প্রথমে তাদের নিষ্ক্রিয়তা, পরে অতিরিক্ত শক্তি প্রদর্শন। গোপালগঞ্জে আমরা দেখেছি আওয়ামী লীগের উপর দোষ চাপানো হয়েছিল, খাগড়াছড়িতে আমরা দেখেছি ভারতীয় এবং আওয়ামী জুজুবুরির ভয় দেখানো হচ্ছে। দুই জায়গাতেই আমরা দেখেছি বিভিন্ন ধরনের ভিকটিম ব্লেমিং হচ্ছে। গোপালগঞ্জের সাধারণ জনগণকে আওয়ামী তকমা দিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদেরকেই দোষী করা হয়েছিল। খাগড়াছড়ির অধিবাসীরা যারা এক ধর্ষণের প্রতিবাদ করছিল, তাদের উপরেই হামলা চালানো হলো। তাদের প্রতিবাদের মধ্যে ভারতীয় ইন্ধন খুঁজে পাওয়া হলো। ধর্ষণের শিকার কিশোরীকে নানাভাবে সামাজিক এবং আইনগতভাবে হেনস্থা করা হলো। তার সাথে হয়ে যাওয়া ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করে ভিকটিম ব্লেমিং বা নির্যাতিতাকে দোষী প্রমাণের চেষ্টা করা হলো। এখন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে খাগড়াছড়ির ঘটনা কি ইঙ্গিত দেয় বা বার্তা বহন করে বলুন তো? ঠিক যে সময়টাতে আরাকান বনাম আরসা যুদ্ধ বাঁধে বাঁধে করছে, যখন আমেরিকা জাতিসংঘের মানবিক করিডোর নিয়ে চলছে টানাপোড়েন, তখন পাহাড়ে এই ধরনের উত্তাল পরিস্থিতি কোনোভাবেই কোনো ভালো কিছু আমাদের জন্য বয়ে আনে না। শুনেছি এই ঘটনার পরে আরাকান আর্মির হামলার আশঙ্কায় নাইকংছড়ি ও আলীকদম উপজেলা সীমান্তে আমাদের বিজিবি সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং সেনাবাহিনীকে মুভ করানো হয়েছে সেখানে। এদিকে আভ্যন্তরীণ পরিস্থিতির কথা যদি আপনি চিন্তা করেন, অশান্ত বান্দরবনকে এই সরকার কোনো কারণ ছাড়াই আরো অশান্ত করার যে উস্কানি দিল, সেটা আমাদের কোথায় নিয়ে যাবে আমি জানি না। এই যে পাহাড়িরা আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে গেল,
এটার প্রভাব কত দূর এবং কত জায়গায় পড়বে সেটা শুধু আমরা কল্পনাও করতে পারি না। একজন কিশোরী সেখানে ধর্ষণের শিকার হয়েছেন বান্দরবনে। গত 1 বছরে আরো 7টি ধর্ষণ হয়েছে এবং এই এবছরে ধর্ষণ বেড়েছে 68.69%। এগুলোর কোনো বিচার হয়নি, আসামি ধরা পড়েনি, অথচ এই সরকার ক্ষমতা এসেই ঘোষণা দিয়েছিলেন 15 দিনের মাথায় ধর্ষণ বিরোধী কেসগুলো নিষ্পত্তি করবেন, তাই না? আপনাদের মনে আছে তো? তার পরিবর্তে আমরা দেখতে পেলাম একটি ধর্ষণ বিরোধী আন্দোলনে 3 জন পাহাড়ি, মতান্তরে 10 জন পাহাড়িকে হত্যা, ধর্ষণের ফরেন্সিক রিপোর্ট নিয়ে এক অকল্পনীয় ক্রাইম। আন্তর্জাতিক অপরাধ জগতের ডেফিনেশন অনুযায়ী খাগড়াছড়িতে ঘটে যাওয়া এই ঘটনাটাকে কি আমরা একটা মানবতা বিরোধী অপরাধ বলতে পারি না? পারি, কিন্তু বিশেষ করে নির্যাতিত, বহুদিন ধরে নির্যাতিত পাহাড়ি জনগোষ্ঠীর উপর যখন এই ধরনের হামলা চালানো হয়, সেটাকে আপনি অবশ্যই মানবতা বিরোধী অপরাধের ডেফিনেশনে ফেলতে পারবেন। এই সরকারের হাতে দেশ থাকলে দেশ যে এক যুদ্ধে জড়িয়ে যাবে অতি শীঘ্রই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেটা আপনি গৃহযুদ্ধ বলেন আর ছায়াযুদ্ধ বা প্রক্সি যুদ্ধ বলেন। 2024 জুলাই যা হয়েছিল সেটা মানবতা বিরোধী অপরাধ ছিল না। মানবতা বিরোধী অপরাধ ছিল গোপালগঞ্জের ঘটনা, মানবতা বিরোধী অপরাধ ছিল খাগড়াছড়ির ঘটনা। 2024 জুলাইয়ে পাকিস্তানপন্থী এক জঙ্গি গোষ্ঠী ক্ষমতা দখল করতে চেয়েছিল। তারা মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে শুধুমাত্র পুলিশকে হত্যা করেনি, তারা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে, কারণ তারা জানতো লাশ পড়লে একটি সরকারের ভিত নড়ে যায়। এভাবেই তারা এগিয়েছিল এবং তারা সফল হয়েছিল। গত 1 বছরে আমরা অন্তত এতটুকু নিশ্চিত হয়েছি যে জুলাই আন্দোলনটা ছিল সরাসরি সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বিরোধী আন্দোলন। শেখ হাসিনা এটা ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন, আর সে কারণে তিনি যে পন্থা তখন অবলম্বন করেছিলেন সেটাকে এখন আমাদের আর ভুল বলার বা সমালোচনা করার উপায় নেই। সমালোচনা যদি করতেই হয় সেটা আমাদের এক জায়গাতেই করতে হবে। ওনার আরো কঠোর হওয়া দরকার ছিল, ওনার আরো স্ট্র্যাটেজিক হওয়ার দরকার ছিল, ওনার আশেপাশের শত্রুগুলোকে চেনা দরকার ছিল। রাষ্ট্রকে এই জঙ্গি বাহিনীর হাত থেকে রক্ষা করতে শেখ হাসিনা যদি আরো মরণঘাতী পদক্ষেপ নিতেন, তাহলে কি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি ওনাকে দোষ দেওয়ার জায়গাটা থাকতো? আজ 1 বছর পরে এসে সেটা আমার মনে হওয়াটা কি খুব ভুল? উনি আমাদের সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করতে চেয়েছিলেন জঙ্গি বাহিনীর হাত থেকে। আমি যদি সেই কথাটা চিন্তা করি, আমার তো ভুল লাগে না। তবে উনি ওনার মতো করে চেষ্টা করেছিলেন এই জঙ্গি গোষ্ঠীকে থামাতে। তখন মিডিয়া ব্ল্যাকআউট করা হয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনীকে সকল রকম প্রোটোকল মেনে সাউন্ড গ্রেনেড, জল কামান, টিয়ার সেল মেরে পরিস্থিতি সামাল দিতে বলা হয়েছিল। তথাকথিত লাল বদরেরা মেটিকুলাস ডিজাইনের ফাঁদে পা দিয়েছিলেন। তারা শেখ হাসিনার এ সকল কার্যকলাপকে সমালোচনা করেছিলেন, জঙ্গিদের হত্যাকে শেখ হাসিনা হত্যা করেছে বলে মনে করেছিলেন, মিডিয়া ব্ল্যাকআউট নিয়ে গলা ফাটিয়েছিলেন। এখন তারা সবাই চুপ। চোখের সামনে 2টি মানবতা বিরোধী অপরাধ হয়ে গেল, তারা চুপ। আর তাদের কাছে প্রশ্ন, আর কয়টি মানবতা বিরোধী অপরাধ ঘটলে আপনারা সোচ্চার হবেন? আপনাদের কি মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে এরপরে কোন জায়গা, কাদের উপর, কোন এলাকার উপর এই ধরনের অপরাধ সংঘটিত হবে। আপনারা খাঁচা থেকে বেরিয়ে আসুন, নিজের ইগোর কথা চিন্তা না করে এখনই প্রতিবাদ করুন। এটাই হয়তো আপনাদের প্রায়শ্চিত্তের একমাত্র উপায় এবং এখনই সময়।